কথা বলছেন পিনাকি ভট্টাচার্য। জুলাই আন্দোলনের যিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অবদান রেখেছেন এবং সাংবাদিক জগতে ব্যাপক অবদান রেখেছেন, কথা বলছেন পিনাকি ভট্টাচার্য। করব হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি একবার নয়, আপনাদের সমাবেশে বারবার যতবার ডাকবেন ততবার আসবো। এটার পেছনে কারণ আছে, কারণ আপনারা জানেন ছাত্র শিবিরের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে এবং আমার সবচেয়ে বিপদের সময় ছাত্র শিবির আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে নিরাপদে সীমান্ত পার হতে সাহায্য করেছিল, বুক দিয়ে আগলে রেখেছিল। আমি সেই বিষয়টা, সেই দিনগুলোর কথা আমি ভুলব না এবং আমি এরপরে যতদিন বেঁচে থাকবো আমি আপনাদেরকে আমার সামান্য সামর্থ্য দিয়ে বুকে আগলে রাখার চেষ্টা করব। আজকে এই বিপ্লবী মুহূর্তে আপনাদেরকে বলার আমার একটা কথা আছে, বিশেষ করে সাইমুমের সদস্যদেরকে। সেটা হচ্ছে যে বিপ্লব দুটো বিষয় নিয়ে তৈরি। একটা ক্ষমতা প্রশ্ন, যেখানে রাষ্ট্র ক্ষমতার দখল, জালেমের উৎখাত, এটা রাজনৈতিক বিষয়। এই বিপ্লব সম্পূর্ণ হয় না আর একটা আত্মিক বিষয় ছাড়া, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। বিপ্লব যদি আত্মাকে শুদ্ধ না করে তাহলে সেই বিপ্লব সম্পূর্ণ হয় না। এটাকে ইসলামের ভাষায় বলা হয় রুহানিয়াত, এবং যেখানেই রুহানিয়াত সেখানেই ইনসাফের ফুল ফোটে। এই রুহানিয়াতের উদ্ভব, এই রুহানিয়াতের কালচার, এটা তৈরি হয় কালচারাল এফেক্টে, এবং এইখানেই আপনাদের কাজ। আজকে বিপ্লবের যে ক্ষমতা দখল, হাসিনার উৎখাত, ফ্যাসিবাদের উৎখাত যেটা সম্পন্ন হয়েছে, সেটা পরিপূর্ণ হবে না যদি এই রুহানিয়াতের জাগরণ আমরা কমপ্লিট না করতে পারি, যদি জাতির আত্মশুদ্ধিকে আমরা কমপ্লিট না করতে পারি। এই রুহানিয়াত শুধু আধ্যাত্মিক অনুশীলন না, এই রুহানিয়াত জাতির আত্মার ইতিহাস, তার ভাষা, তার কাব্য, তার সঙ্গীত, তার প্রতিরোধ চেতনার গভীরে প্রকৃত একটা চেতনা। আপনারা দেখেন আমাদের এই ভূখণ্ডে বর্গীর হামলা হলো শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রায় এই যে বর্গীর হামলার ইতিহাস, এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে বেদনা, এইটা আমাদের কালেকটিভ মেমোরিতে কি দিয়ে তৈরি আছে, কি দিয়ে জায়গা করে নিয়েছে? কালেকটিভ মেমোরিতে জায়গা করে নিয়েছে একটা ঘুম পাড়ানি গান, একটা লুলাপাই, 2 লাইনে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আপনি যদি 69-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, একটা উপন্যাসের উপরে 69-এর গণ অভ্যুত্থানের বয়ান টিকে আছে, চিলেকোঠার সেপাই। আপনি যদি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের কথা চিন্তা করেন, একটা গানের উপরে টিকে আছে সেই সিভিল রাইটস মুভমেন্টের ইতিহাস, উই শ্যাল ওভারকাম সামডে। আমাদের বিপ্লবের ইতিহাসকে যদি টিকিয়ে রাখতে হয় আমাদের কালেকটিভ মেমোরিতে, আমাদের রুহানিয়াতকে, আমাদের আত্মাকে যদি পরিশুদ্ধ করতে হয়, জাতির আত্মাকে, তাহলে দরকার কালচারাল এফেক্ট, যেটা তৈরি করতে হবে আপনাদের। এই কাজটা এখনকার জরুরি কাজ, এটা সবচেয়ে বড় রাজনৈতিক কাজ, এবং সেই জন্যই আপনাদের আজকে সাইমুমের এই সমাবেশে এসে আমি অত্যন্ত আনন্দিত যে আমি এই বার্তাটা আপনাদেরকে দিতে পারছি যে আমাদের সামনে যে কাজটা এখন আপনাদেরকে করতে হবে, জাতিকে করতে হবে, সেই কাজের ভ্যানগার্ড হবেন আপনারা, এবং আপনাদেরকে সেই ভ্যানগার্ড হবার তৌফিক দান করুন। আপনারা ভালো থাকবেন, বিপ্লবকে পরিপূর্ণ করবেন। সবার সাথে দেখা হবে স্বাধীন মুক্ত বাংলাদেশে। আর একবার ইনকিলাব জিন্দাবাদ। অনেক 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 অভ্যুত্থানে সম্পৃক্ত হতে গিয়ে এবং এই দেশকে ফ্যাসিবাদের কবল থেকে বাঁচাতে গিয়ে আমাদের এই প্রিয় 2000 ভাই বোন শহীদ হয়েছেন, এবং একই সাথে আপনারা জানেন 30,000-এর উপরে মানুষ আহত হয়েছেন, হাত পা চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। এই যে লড়াই, এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ মূলত কি কারণে হয়েছিল? দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশে, আপনারা জানেন, আমি জাস্ট একটু স্মরণ করা দেওয়ার জন্য, কারণ কালেকটিভ মেমোরিতে আমরা ভুলে যাই অনেক সময় যে আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি। কারণ অনেক সময় এখন আলাপ আনা হয় যে আমরা বোধহয় হাসিনার বিরোধিতা করতে গিয়ে
এই বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে এমন একটা আলাপ আলোচনা আনতে চায় একটা গোষ্ঠী। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, দীর্ঘ 15-16 বছরে এই বাংলাদেশে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যাদের কোনো ট্রেসই নাই। শুধুমাত্র কথা পছন্দ হয় না, এই জন্য বাসা থেকে পিক করে নিয়ে যাওয়া হয়েছে, রাস্তা থেকে পিক করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যারা আয়নাঘরে গিয়েছেন, আপনারা এইখানকার আয়নাঘরের দৃশ্য দেখে নিশ্চয়ই এইখানকার আয়নাঘরে কেউ সহ্য করতে পারেন নাই। তাহলে চিন্তা করেন, ওই সত্যিকারের আয়নাঘরে যিনি ছিলেন ব্যারিস্টার আরমান বিন কাসেম ভাই যখন বের হয়ে এসে তার ইন্টারভিউ যারা দেখেছেন, তার চোখের পানি যারা দেখেছেন, হয়তো ওই ইমোশনাল দৃশ্য দেখে আপনার চোখে পানি এসেছে। কিন্তু যিনি ওই রিয়েলিটির মধ্যে বসবাস করেছেন দীর্ঘ 8টা বছর, যাদেরকে কোনো ট্রেস ছাড়া গুম করে দেওয়া হয়েছিল, যার ফ্যামিলিকে ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে, আপনি যদি চিন্তা করেন এই হাসিনা কি করে এই মানুষদেরকে জুলুম করেছে, তাহলে আপনার তার প্রতি কোনো দরদের জায়গা থাকে না। আপনারা ভাবেন ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি অথবা মাইকেল চাকমার কথা, যাদেরকে দীর্ঘ সময় গুম থাকতে হয়েছে কোনো অপরাধে না, জাস্ট মত পছন্দ হয় নাই, দল পছন্দ হয় নাই, ভিন্ন মতের ভিন্ন দলের। এই জন্য বাংলাদেশে এই ধরনের ঘটনার আমরা সাক্ষী হয়েছি। এবং আপনি চিন্তা করেন কি পরিমাণ মামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন এর মধ্য দিয়ে যাওয়ার পরে বাংলাদেশে জুলাই এসেছে এবং এই জুলাইয়ে আপামর ছাত্র জনতা জীবন দিয়েছে। সুতরাং এই যে 16 বছরের সংগ্রাম, এই 16 বছরের সংগ্রামের অংশীদার এই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি পক্ষ, প্রত্যেকটা জনগণ। জুলাইয়ের ঘোষণাপত্র এই ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের মতামত ছাড়া জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নযোগ্য হতে পারে না। আমাদের প্রত্যেকের মতামতের প্রতিনিধিত্ব, প্রতিফলন লাগবে এই জুলাইয়ের ঘোষণাপত্রে। আপনারা জানেন কিছুদিন আগে একটা খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছে, যা দেখে মনে হয়েছে যে এই খসড়া তৈরি করার জন্যে কোনো ব্রেন লাগে না, কোনো বুদ্ধি লাগে না, যা মনে চায় তা লিখে দিলে এই খসড়া তৈরি করা যায়। সেইখানে জুলাই, আপনাদেরকে একটু স্মরণ করা দেওয়ার জন্য বলতেছি, সেইখানে জুলাইয়ের ঘোষণাপত্রের খসড়াতে লেখা হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলন। এটা কি স্বৈরাচার বিরোধী আন্দোলন না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন? স্বৈরাচার বিরোধী আন্দোলন না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন? আমরা একটা কঠিন কঠোর ফ্যাসিবাদী শাসন আমলের মধ্য দিয়ে গিয়েছি। স্বৈরাচার বলে ওই প্রভাবকে খাটো করার চেষ্টা করা হয়। দেখেন সেইখানে আমাদের পুরো আন্দোলনের স্বীকৃতি নাই। দীর্ঘ সময় জুড়ে আমাদের যে সংগ্রাম, আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন 47, 71, 90, 24 প্রত্যেকটা আন্দোলনের স্বীকৃতি নাই। এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে, এরপর সংযোজন বিয়োজন করে চূড়ান্ত ঘোষণাপত্র 5 তারিখে উপস্থাপন করলে সারা বাংলাদেশের 20 কোটি মানুষ জাতীয় সংসদের সামনে যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে তার সাথে একাত্মবোধ করবে ইনশাআল্লাহ। সুতরাং জাতির সামনে সেই ঘোষণাপত্র প্রকাশ করার দাবি আমরা জানিয়েছি। আমরা আশা করব আজকে চিফ অ্যাডভাইজার তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যা প্রকাশ করেছেন সেটা প্রকাশ্যভাবে জাতির সামনে প্রকাশ করবেন। দ্বিতীয়ত, আমরা মনে করি বাংলাদেশে এই পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার করতে গেলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ট্রমা দেওয়া হয়েছে। আপনারা জানেন, দাড়ি, টুপি, নামাজ, ইবাদত বন্দিগি করতে গেলে মানুষকে ভাবতে হয়েছে আমাকে কি জেলে নেওয়া হবে কিনা, আমাকে কি গুম করে ফেলা হবে কিনা। এই রকম একটা ভয় আতঙ্কের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। সেই ভয় আতঙ্ক বাংলাদেশ থেকে চিরতরে দূরীভূত করতে হবে। এইটা দূরীভূত করা ছাড়া, বাংলাদেশ থেকে ইসলাম বিদ্বেষ অথবা ধর্ম বিদ্বেষকে চিরতরে দূরীভূত করা ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষের অন্তরকে এক সুতোয় গাঁথা সম্ভব হবে না। সুতরাং আমাদের প্রত্যেকের অন্তরকে এক সুতোয় গাঁথতে গেলে এই ধরনের ইসলামোফবিক টেন্ডেন্সিকে দূর করতে হবে। একই সাথে অত্যন্ত দুঃখজনক বলতে হয়, আপনারা জানেন আজকে অনেক আলোচনা এসেছে, ঢাকা মেডিকেলের মর্গে এখনো আমাদের 6 জনের লাশ পড়ে রয়েছে। এখনো জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের লাশ পড়ে রয়েছে। এখনো 130-এর উপর শহীদদের লাশ অশনাক্তকৃত। আপনারা যদি শহীদদের সাথে, পরিবারদের সাথে কথা বলেন তাহলে বুঝবেন, যখন শহীদ সোহেলের ভাই এসে বলে যে এইখানে 6টা লাশের 6টা কবর দেখায় বলা হয়েছে যে এই কবরের মধ্যে কোনো একটা তার ভাইয়ের লাশ।
তখন আপনি চিন্তা করেন যে তাকে আমরা যে গণ অভ্যুত্থানের ফলে এই সরকার আসলো তাকে আমরা বলতে পারলাম না ডিএনএ প্রোফাইলিং করে যে এই লাশটা তার, এই কবরটা তার, এতটুকু পর্যন্ত বলতে যদি না পারি তাহলে এই সরকারের থাকার বৈধতা থাকে কোথায়? এবং আপনারা জানেন যে শহীদদের পরিবারেরা কি করে আপনার এখনো রাজপথে ঘুরছে, সরকার তাদেরকে সহযোগিতা করার